নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 23শে মার্চ কলকাতার একটি ইংরেজি দৈনিকে উত্তর সম্পাদকীয় নিবন্ধ লিখেছেন রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক, বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। শিরোনাম প্রফিট ফ্রম ফিয়ার। বিশেষ করে সমাজ মাধ্যমের কার্যকারিতা এবং তার অপব্যবহার, অ্যালগরিদম কিভাবে চেঞ্জ করা হয়, মনিটাইজেশন, ডিমনিটাইজেশন, মুক্ত স্বর, ব্যক্তি স্বাধীনতার পরিসরকে রক্ষা করেও সমাজ মাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে সম্পর্কে রাজীব কুমার যে নিবন্ধটি লিখেছেন অতীব চমৎকার। আমার ব্যক্তিগতভাবে নিবন্ধটি খুবই ভালো লেগেছে। সুললিত ইংরেজিতে প্রাঞ্জল ভাষায় রাজীববাবু তার ব্যক্তিগত মত ব্যবহার করেছেন, তুলে ধরেছেন। সত্যি আমার লেখাটি পড়ে ভালো লাগলো। আসলে দেখুন, শিক্ষিত মানুষ যখন মহামায়ার প্রভাবে পড়ে যান না, তখন তাদের অনেক কিছু করতে হয় যেটা তাদের শিক্ষা রুচির সঙ্গে একেবারেই মেলে না। রাজীব কুমারের এই নিবন্ধটি পড়ে আমার এটাই মনে হলো, ভদ্রলোক এমনিতে খুবই শিক্ষিত, ইঞ্জিনিয়ার তো বটেই, এবং একই সঙ্গে যে বিষয়টা নিয়ে লিখেছেন সেটা আপাদমস্তক টেকনিক্যাল, কিন্তু এমন প্রাঞ্জল ভাষায় লিখেছেন যে কেউ সেটা পড়ে বুঝতে পারবে। আপনাদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, কয়েকদিন আগে আমি পশ্চিম বর্ধমান গেছিলাম। একেবারে ঝাড়খণ্ড বর্ডার থেকে শুরু করে আসানসোলের দুটি কেন্দ্র, পাণ্ডবেশ্বর, মানুষের সাথে কথা বলেছি। ওখানে একটা জিনিস আমি দেখলাম, হিন্দু ভোটের মেরুকরণ বলতে যেটা আমরা বলছি এতদিন ধরে, সেটা কার্যত সম্পূর্ণ হয়ে গেছে। বড় কিছু অঘটন না ঘটলে 2021 সালে বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি 3,500-এর কাছাকাছি ভোটে হেরে গিয়েছিলেন। এবার কিন্তু জিতেন তিওয়ারির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। যদিও লোকসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর থেকে তৃণমূল 40,000 লিড পেয়েছিল, যদিও জিতেন সেবার প্রার্থী ছিলেন না, নানাবিধ পারিবারিক কারণে একটু গুটিয়েই ছিলেন। এখন কিন্তু তিনি সমহিমায় ময়দানে নেমেছেন এবং নরেন চক্রবর্তীকে একেবারে চ্যালেঞ্জ বলতে যা বোঝায় সেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন। আসানসোল উত্তরে প্রার্থী রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, তার বিরুদ্ধে কৃষ্ণেন্দু মুখার্জি আগে তৃণমূলে ছিলেন, তারপর বিজেপিতে আসেন 2021-এর আগে, লড়াই করেছিলেন 2021-এ, পারেননি। এবার কিন্তু মাটি কামড়ে লড়াইটা করছেন। আমার আসানসোল উত্তর ঘুরে যা মনে হলো, এবার লড়াইটা মলয়বাবুর পক্ষে সহজ নয়। মুসলিম ভোট বাদ পড়েছে এসআইআর এর জন্য, আবার হিন্দুদের প্রবল মেরুকরণ হয়েছে। পাণ্ডবেশ্বরে জিতেন তিওয়ারি জিতবেন এটা আমি ভবিষ্যৎবাণী করতে পারি। আবার মলয় ঘটক আসানসোল উত্তর কেন্দ্রে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন সেটাও আমি ভবিষ্যৎবাণী করতে পারি। এবার আজকে শিরোনামটা কি দিয়েছে? বড় বোন দিদিমণির মুখের উপর দরজা কি বন্ধ করে দিলেন? এই বড় বোনটা কি? অনেকে বলতে পারেন দিদিমণির কোনো দিদি আছে বলে তো জানি না, ওনার এক দাদা আছেন জানি, দিদিমণির এক বোন আছেন। না, দিদিমণি বড় বোন কাকে বলেছিলেন শুনুন। 2021-এ যখন তিনি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন হঠাৎ করে, তখন বলেছিলেন ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজ বোন। আমি দুই বোনকেই সমান ভালোবাসি। যদিও মেজ বোন দরজা বন্ধ করে দিয়েছিল, 1956 ভোটে পরাজয়ের জ্বালা দিদিমণি এখনো ভুলতে পারেননি, তাই বিরোধী দলনেতার নাম শুনলেই তিনি তেলে বেগুনে চলে ওঠেন।
অদৃষ্টের কি এমনই পরিহাস, সেই বিরোধী দলনেতা এবার দিদিমণির খাস তালুকে বিজেপির প্রার্থী ভবানীপুরে। ভবানীপুর দিদিমণির বড় বোন। প্রশ্ন উঠছে নানা মহলে, বড় বোনও কি দিদিমণির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? দরজাটা কি মুখের উপর বন্ধ করে দিয়েছে? তার অনেকগুলো কারণ আছে। দেখুন, 22শে মার্চ অহিন্দ্র মঞ্চে দিদিমণি কর্মী সভা করেছেন। ফিরহাদ হাকিম ছিলেন, অভিষেক ছিলেন। দিদিমণি সতর্ক করে দিয়েছেন লোডশেডিং এর হয়ে যেতে পারে গণনা কেন্দ্রে, কেউ মাটি ছাড়বে না, ভোট মিটে গেলেও ভোট মেটেনি এই মনোভাব নিয়ে চলতে হবে। তিনি চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে দিল্লি গিয়ে বিজেপিকে তাড়াবেন রাজনৈতিকভাবে, এসব দিদি বলেই থাকেন, ওগুলোর কোনো গুরুত্ব নেই। অভিষেক বলেছেন যে 2021-এর উপনির্বাচনে দিদিমণি যে ব্যবধানে জয় পেয়েছিলেন সেই ব্যবধানকে ছাপিয়ে যেতে হবে। ইতিমধ্যে 47,000 নাম বাদ পড়েছে ভবানীপুর কেন্দ্র থেকে, 14,000-এর বেশি অ্যাডজুডিকেশনের মধ্যে আছে। তাহলে এখন ভবানীপুরের মোট ভোটার 1,59,000-এর একটু বেশি। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল ভবানীপুর কেন্দ্র থেকে 8,000-এর বেশি লিড পেয়েছিল। এই 63, 70, 71, 72, 73, 74, 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি জিতেছিল, 3টে ওয়ার্ডে তৃণমূল জিতেছিল। 3টে ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড দিদিমণির ভাইয়ের বউ কাজুরি বন্দ্যোপাধ্যায়, সেখানে বোধহয় জয়ের ব্যবধান ছিল মাত্র 234। আর বাকি দুটো ওয়ার্ড যেখানে সংখ্যালঘুদের সংখ্যাধিক্য, যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগরিষ্ঠ, সেখানে দিদিমণি ব্যাপক লিড পেয়েছেন। এই যে 47,000 ভোটারের নাম বাদ গেছে এসআইআর পর্বে, তার একটা বড় অংশ এই সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে। শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন যে নন্দীগ্রামে দিদিমণিকে হারিয়েছি, ভবানীপুরে হারিয়ে ওনাকে প্রাক্তন করব। সে শুভেন্দু বলতেই পারে, যেমন অভিষেক বলছেন বিজেপি 50-এর নিচে নেমে যাবে, দিদিমণিকে রেকর্ড ভোটে জেতাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো তো সবাই বলেন ন্যারেটিভ তৈরির জন্য, দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করার জন্য। এই কথার কোনো গুরুত্ব নেই। কিন্তু কোন বিষয়টা সবার নজর কাটছে? দেখুন, ভোট ঘোষণার আগেই 3 থেকে 4 বার দিদিমণি ভবানীপুর কেন্দ্রের বিএলএ পার্টির কাউন্সিলর ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, এদের সঙ্গে দফায় দফায় 3 বার বৈঠক করেছিলেন। কাউন্সিলরদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, তারা যেন ঠিক গা ঝাড়া দিয়ে উঠতে পারছেন না। অহিন্দ্র মঞ্চের বৈঠকেও কাউন্সিলরদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে কে কি করে তিনি জানেন। আরে আপনি 15 বছর ধরে একটা কেন্দ্রের বিধায়ক, কেউ যদি দুর্নীতির কাজ করে তা ব্যবস্থা নেননি কেন? এইসব কি বলবো, যখনই দিদিমণি সব উনি জানেন কিন্তু উনি বলছেন না, আসলে এগুলো উনি প্রশ্রয় দেন। একটা দলের যখন কোনো নীতি থাকে না, যখন কোনো আদর্শ থাকে না, অন্ধ সিপিএম বিরোধিতা থেকে তৃণমূলের জন্ম, সেই সিপিএম এর আর প্রাসঙ্গিকতা নেই, তা তৃণমূলের তো মতাদর্শ নেই। তাই যে যা পারছে লুটে পুটে নিচ্ছে। যত বেশি মাল আপনি তুলতে পারবেন, ওই 75-25-এর গল্প, 75 দেবেন 25 রাখবেন, তত বড় সম্মান আপনি পাবেন দলের কাছ থেকে। তো ভবানীপুরে কি তার থেকে ব্যতিক্রম হতে পারে? ব্যতিক্রম নেই। দিদিমণির এই বিলম্বিত বোধোদয়। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। আসলে কমেডির কান্না, উনি নাটক করতে ভীষণ ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন।
আগের নির্বাচনে ভাঙা পায়ের খেলা দেখিয়েছিলেন, এখনো নির্বাচন আসতে তো দেরি আছে, জানি না কি খেলা তিনি দেখাবেন, কিন্তু কিছু দেখাবেন। তিনি আক্রান্ত ভিক্টিমুড কার্ড খেলতে দিদিমণির থেকে পারদর্শী কেউ নয়। এই কয়েকদিন আগেই বললেন না ওনাকে খুনের চেষ্টা করা হচ্ছে। কিছু না কিছু করবেন। অবশ্য দিদিমণি নাটক না করলে বাংলার নির্বাচন কি সম্পূর্ণ হয়? একটা তো কি বলবো আর কি উপাদান লাগে, হাসির উপাদান, মজার উপাদান, গুজব করার উপাদান। সবসময় কি বলবো রসকসীন ভোটযুদ্ধ ভালো লাগে? দিদিমণি ভিকটিম কার্ড খেলা মানেই দেখবেন সেই কঠিন নির্বাচনেও কিছু রসের উপাদান যোগ হয়ে যায়। এবার তার ব্যতিক্রম হবে বলে আমি কিন্তু মনে করছি না। জানি না আইপ্যাক তার মাথায় কি বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি মেনে নিয়ে দিদিমণি একবার ভিকটিম কার্ড খেলার চেষ্টা করবেনই করবেন। এটা সবাই জানে, রাজ্যবাসী জানে, ভবানীপুরের মানুষ জানে। তাহলে ভবানীপুরে দিদিমণি এত আতঙ্কগ্রস্ত কেন? হ্যাঁ, আতঙ্কগ্রস্ত। এই বলেছেন মুখ্যমন্ত্রী যে মা তাকে বাড়ি ছাড়তে বারণ করেছিল বলে তিনি এখানেই রয়ে গেছেন। ভবানীপুরে তার জন্ম, এখানেই তার শৈশব, তার স্কুল লাইফ, কলেজ লাইফ, তার রাজনীতির হাতেখড়ি, উত্থান, মুখ্যমন্ত্রী হওয়া, সবকিছু ভবানীপুর কেন্দ্রিক। তিনি এখানকার অলিগলি চেনেন, অবশ্যই চেনেন, বাড়ির কড়িবর্গা চেনেন, তাও চেনেন। তা সত্ত্বেও দিদিমণির মনে এত আতঙ্কের চোরাস্রোত কাজ করছে কেন? ভবানীপুর মিশ্র জনবসতি, বাঙালি আছে, গুজরাটি আছে, মারোয়ারি আছে, সর্দারজি আছে, তামিল আছে, বাঙালি আছে, মুসলমান আছে। কলকাতার কোন সচেতন ভোটার যে একেবারে অন্ধ দলীয় ক্যাডার, তাদের কথা ছেড়ে দিন, সেটা সব দলেরই আছে, তারা তো আর ভোটের ফলাফল নির্ধারণ করে না। ভোটের ফলাফল নির্ধারণ করে আমার আপনার মতো সাধারণ মানুষ, যাদেরকে আমরা বলি সাইলেন্ট মেজরিটি। আমাদের ব্যক্তিগতভাবে বলতে পারি যে সুনির্দিষ্ট মতবাদ দ্বারা আমি কখনো পরিচালিত হইনি। হ্যাঁ, আমি হিন্দু, আমি জাতীয়তাবাদী, হিন্দু স্বার্থ রক্ষায় যারা কথা বলবে তাদের সঙ্গে আমি সহমত পোষণ করি, এইটুকু। কিন্তু এরকম বহু ভোটার আছে যারা হিন্দু জাতীয়তাবাদী। এই রাজ্যে হিন্দুরা যে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে নানাবিধ কারণে, সেটা তারা অনুভব করেন। এবং বিজেপি কিন্তু কোনো রাগ ঢাক না করে হিন্দুত্বের কথা বলে, হিন্দু জাতীয়তাবাদের কথা বলে, হিন্দু সুরক্ষার কথা বলে। এবার যে ব্যাপক মেরুকরণ হচ্ছে হিন্দু ভোটের, তার প্রভাব ভবানীপুরেও পড়বে। মুসলমান অধ্যুষিত ওয়ার্ডগুলো থেকে দিদিমণির লিড যদি আগের থেকে কমে যায় আর বাকি 5টা ওয়ার্ডে হিন্দু ভোটের পোলারাইজেশন ব্যাপক হয়, দিদিমণি কিন্তু প্রবল চ্যালেঞ্জের মুখে পড়বে। এটা দিদিমণির থেকে ভালো কেউ জানে না। তার নেটিভ ইন্টেলিজেন্স মারাত্মক, যদিও এখনো তার আগের মতো সেই নেটিভ ইন্টেলিজেন্স নেই, কিন্তু তাও আছে, অনেকের থেকে বেশি আছে। তাই তিনি প্রমাদ করেছেন। সেই জন্যই ভবানীপুরে বারে বারে ওই কর্মী সভা, বিএলএদের সঙ্গে মিটিং, ফিরাদ হাকিম বক্সিকে দায়িত্ব দেওয়া। অভিষেক বলেছেন প্রত্যেকটা তৃণমূল কর্মীকে শপথ নিতে হবে, 5টা করে ভোট বাড়াতে হবে। এসব কথা অভিষেক বলেন। লম্বা চওড়া বাতেলা মারতে তো আপনার কোনো ট্যাক্স লাগে না। ও নিজেও জানে ও যা বলছে সেটা কখনো বাস্তবে রুক্ষ মাটিতে তার কোনো প্রতিফলন হবে না। ধরুন দিদিমণি যদি জেতেন, 1005 ভোটের ব্যবধানে জিতবেন। আর যদি ওই 2011 যাদবপুরে যে অঘটন ঘটেছিল, মনীশ গুপ্ত ঘটিয়েছিলেন বুদ্ধবাবুকে 20,000-এরও বেশি ভোটে হারিয়ে, ভবানীপুরেও যদি সেই অঘটন ঘটে, তখন বিরোধী দলনেতার জয়ের ব্যবধান থাকবে 20,000-এর বেশি ভোট। অর্থাৎ 1 ইঞ্চি জমি শুভেন্দু ছেড়ে দেবেন না কিন্তু দিদিমণিকে, সেটা দিদিমণি বিলক্ষণ জানেন। ওখানে শুভেন্দুর জায়গায় যদি অন্য কেউ প্রার্থী হতো, দিদিমণি অনেকটা স্বস্তিতে থাকতে পারতেন, অত তার বৈঠক টৈঠক করতে হতো না।
তিনি মোটামুটি জয়ের ব্যাপারে নিশ্চিত থাকতেন। হয়তো 58,000 মার্জিন হতো না, অনেক কম হতো, কিন্তু এবার তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত নয়। নইলে কোনো মুখ্যমন্ত্রী বলেন 1 ভোট হলেও আমি জিতবো, এ কথা বলার প্রয়োজন নেই। আপনাকে চুপ করে থাকতে হবে, কারণ আপনি যত কনফিডেন্ট থাকবেন তত আপনার দলের কর্মী সমর্থকরা আশ্বস্ত হবেন যে এখানে জয় এক প্রকার নিশ্চিত। ভবানীপুর নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু এখন ভবানীপুর সবার নজরে, সর্বভারতীয় সংবাদ মাধ্যমের নজরে, সাধারণ মানুষের আগ্রহ এই কেন্দ্রটা নিয়ে প্রচন্ড। এবং শুভেন্দু অধিকারী বাঘের বাচ্চা, ওকে অনেকে কেউ সমালোচনা করতে পারেন, করতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর খাস তালুকে পৌঁছে মুখ্যমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এর তাৎপর্য সুদূর প্রসারী। একদিকে যারা সেটিং তত্ত্বের আমদানি করেছিলেন তাদের থোটা মুখটা ভোঁতা হলো, আর শুভেন্দু যদি ভবানীপুরে অঘটন ঘটায় এবং বিজেপি যদি ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে আর কোনো সংশয় থাকবে না। পরিষ্কার শুভেন্দু ঝুঁকি নিয়েছেন, রাজনীতিতে ঝুঁকি নিতে হবে, অসুবিধা নেই। নন্দীগ্রামে শুভেন্দু জিতবেন, কিন্তু শুভেন্দু সিজন পলিটিশিয়ান, নন্দীগ্রামে ও কিন্তু অবহেলা করবে না। কোনো লড়াই সোজা নয়, কোনো লড়াই সহজ নয়। প্রার্থী যেই হন না কেন, নির্বাচন মূলত হয় সিম্বলে। অতএব শুভেন্দু নন্দীগ্রামেও সজাগ থাকবেন, ভবানীপুরেও দিদিমণিকে চ্যালেঞ্জ ছুড়বেন এবং সারা বাংলা ঘুরে বিজেপির হয়ে প্রচার করবেন। মেজবোন 2021 সালে দিদিমণির মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিল। 2026-এ বড় বোনও কি একই রাস্তায় হাঁটবে, নাকি বড় বোন দিদির প্রতি সদয় হবে? এই উত্তর জানার প্রতীক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন বঙ্গবাসী।